নমস্কার দর্শক বন্ধুরা, কালকে আমাদের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে গিয়েছে। ব্যস্ততার জন্য আমি এই অনুষ্ঠানটা করতে পারিনি, আজকেই করছি আর কি। সেটা হলো এই যে দিনের পর দিন সারা বিশ্বে এবং ভারতবর্ষে, বিশেষ করে ভারতবর্ষে হাইপারটেনশন রোগীদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। আপনি পেনশন, আপনার ম্যানশন হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে আপনার, নো টেনশন। আপনি হঠাৎ করে ডাক্তারবাবুর কাছে গেলেন একটা সাধারণ সর্দি কাশি জ্বরের জন্য। ডাক্তারবাবু হঠাৎ করে প্রেশার মাপতে গিয়ে বললেন, আপনার প্রেশার তো অনেক বেশি। আপনি অবাক হয়ে গেলেন, বললেন না আমার তো প্রেশার। ডাক্তারবাবু বললেন, আপনি প্রেশার মাপেন? বললেন না, এই 3-4 বছর আগে ভেবেছিলাম। হ্যাঁ, হাইপারটেনশনটা এরকমই। হাইপারটেনশনটা হচ্ছে সাইলেন্ট কিলার। আমরা হাইপারটেনশনকে বলি, হঠাৎ করেই কিন্তু হাইপারটেনশনটা ধরা পড়ে। এবং ডাক্তারবাবুর কাছে আপনি আরো শুনলেন যে শুধু আপনি নন, বছর 20 বয়সের একটা ছেলেও এসেছিল এই একই অসুবিধা নিয়ে, তারও হাইপারটেনশন। অর্থাৎ হাইপারটেনশন এখন শুধু বয়স্ক মানুষদেরই হবে এমন কোনো মানে নেই। হাইপারটেনশন বাচ্চাদেরও হতে পারে। এবং এই হাইপারটেনশন বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে এই যে আমাদের শিরার মধ্যে দিয়ে যখন রক্ত চলাচল করে, তখন এই শিরার মধ্যে রক্ত চলাকালীন অবস্থায় যে পার্শ্ববর্তী যে প্রেশার দেয়, সেই প্রেশারটাকেই কিন্তু আমরা ব্লাড প্রেশার বলি। এবং এর দুটো কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ হার্ট যখন পাম্প করে রক্তটা আমাদের সারা শরীরে ছড়িয়ে দেয়, তখন শিরার মধ্যে যে চাপ পড়ে সেটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার করি। এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে যখন হার্ট রিল্যাক্স করে, তখন যে ব্লাডটা আবার ওই হার্টের দিকে আসতে চায়, এই আশাকালীন সময়ে তখন শিরার মধ্যে পার্শ্ববর্তী যে চাপটা প্রয়োগ করে সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক প্রেশার। অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে বলতে যাই, ধরুন আপনি পিস্তলে আঙুলের ট্রিগার টিপলেন, যে ফোর্সটা দিয়ে গুলিটা বেরোলো সেটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলবো। রিভার্স ফোর্স যেটা পেছন দিকে ধাক্কা দিল সেটাকে আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলবো। তা এই সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এর উপর ভিত্তি করে প্রেশার তারতম্য কিরকম হয় তার জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া তৈরি করা আছে। আমরা কখন হাইপারটেনশন বলবো, কখন লো ব্লাড প্রেশার বলবো, তার একটা ভিত্তি আছে। সেটা হচ্ছে এই যে যদি আপনার ব্লাড প্রেশার 120/80 বা 120/80 নিচে হয়, তাহলে কিন্তু আপনার এটা নর্মাল ব্লাড প্রেশার। কিন্তু যদি 90/60 নিচে হয়, তাহলে আমরা এটাকে হাইপোটেনশন বলবো। এবার হয় কি, যদি 120 থেকে বেশি হয়, 10 মিলিমিটার উপর বাড়লো, ধরুন 121 থেকে 130 হলো, তলারটা 80 আছে, তাহলে তাকে আমরা এসিসি এই যে গাইডলাইন অনুযায়ী তাকে বলবো এলিভেটেড, অর্থাৎ ব্লাড প্রেশার নর্মাল নয়, বৃদ্ধিপ্রাপ্ত। কিন্তু যদি আরো 10 মিলিমিটার বাড়ে, অর্থাৎ ধরুন 139 থেকে 150 বা এরকম যদি হয়, 130 থেকে যদি 139 মতন হয়, এবং তলারটা যদি 10 মিলিমিটার বাড়ে, আরো বাড়ে, অর্থাৎ 80 থেকে 90 মতন হয়, তাহলে সেটাকে আমরা স্টেজ 1 বলবো। স্টেজ 1 যে ব্লাড প্রেশারটা হলো, তার থেকে যদি আবার 10 মিলিমিটার বেশি হয়, অর্থাৎ 150 থেকে 160, তলারটা 90 বা তার বেশি হলো, তাহলে সেটাকে কিন্তু আমরা স্টেজ 2 হাইপারটেনশন বলবো। এবার যে এই যে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন আমরা কাকে বলবো, সেটা হচ্ছে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 140 এর বেশি হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 এর নিচে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন।
হাইপারটেনশনে অনেকগুলো টার্মিনোলজি আছে, এই টার্মিনোলজি গুলো আপনাদের জানা থাকলে আপনাদের সুবিধা হবে। যেরকম রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আমরা কাকে বলি? রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হচ্ছে যদি কোনো পেশেন্ট তিনটে ডিফারেন্ট টাইপের মেডিসিন ব্লাড প্রেশারের জন্য খাচ্ছেন, তার মধ্যে একটা ডায়াবেটিক, তা সত্ত্বেও যদি ব্লাড প্রেশার ঠিক মতন কন্ট্রোল না হয়, তাহলে তাকে আমরা কিন্তু রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলি। সেক্ষেত্রে প্রত্যেকটি ড্রাগ কিন্তু ম্যাক্সিমালি টলারেটেড ডোজে কিন্তু ইউজ করা হয়েছে, এটা আমাদের ধরে নেব। এটা হচ্ছে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। তাহলে যে পেশেন্ট হাইপারটেনশন নিয়ে আসছে তাকে ট্রিটমেন্ট করলে তার ব্লাড প্রেশারটা কতটা আমরা কমাতে চাই, এই গোলটা কি? ইংরেজিতে ভাষায় আমরা বলি GOAL গোল। সেটা হচ্ছে বিলো 140/90 নর্মাল পেশেন্টের ক্ষেত্রে। কিন্তু ধরুন যেসব পেশেন্টদের কার্ডিয়াক প্রবলেম রয়েছে বা কিডনি প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে এই গোলটা হয়ে দাঁড়ায় 130/80 বা তার কম, কিন্তু কখনোই 120-র নিচে না। আদার টার্মিনোলজি গুলো কি কি আছে? যেমন হাইপারটেনসিভ আর্জেন্সি, হাইপারটেনসিভ ক্রাইসিস, ভেরি হাই ব্লাড প্রেশার। ভেরি হাই ব্লাড প্রেশার আমি কাকে বলবো? যখন ব্লাড প্রেশারের সিস্টোলিক ব্লাড প্রেশার 180 বা তারও বেশি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 110 বা তারও বেশি হচ্ছে, তাকে আমরা বলবো ভেরি হাই ব্লাড প্রেশার। এবং হাইপারটেনসিভ ক্রাইসিস আমরা কখন বলবো? যখন ভেরি হাই ব্লাড প্রেশার প্লাস টার্গেট অর্গান ড্যামেজ, অর্থাৎ ধরুন চোখে রেটিনায় ব্লাড জমা হয়েছে বা হার্টের প্রবলেম হয়েছে বা কিডনির প্রবলেম হয়েছে, তার সাথে ব্লাড প্রেশার জনিত কারণে যে টার্গেট অর্গান অ্যাফেকশন হয়েছে, তাহলে তাকে আমরা বলবো হাইপারটেনসিভ ক্রাইসিস। হাইপারটেনসিভ আর্জেন্সি আমরা কাকে বলবো? হাইপারটেনসিভ আর্জেন্সি আমরা তাকে বলবো যেখানে খুব হাই ব্লাড প্রেশার, ধরুন 180 বা 110-এর উপরে চলে গেছে, কিন্তু টার্গেট অর্গান ড্যামেজ, তাকে আমরা বলবো হাইপারটেনসিভ আর্জেন্সি। হাইপারটেনশনের আরেকটা টার্মিনোলজি আছে অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন বলতে আমরা কি বুঝি? অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন বলতে আমরা বুঝি যিনি পেশেন্ট শোয়া থেকে সে 5 মিনিট সুন্দরভাবে শান্তভাবে শুয়ে থাকবে, হঠাৎ করে তাকে আমরা উঠে দাঁড়াতে পারি, এবং এই উঠে দাঁড়ালে তখন আমরা ব্লাড প্রেশারটা যদি নিয়ে দেখি যে সিস্টোলিক ব্লাড প্রেশার আগে যা ছিল তার থেকে 20 মিলিমিটার মার্কারি কমে গেছে, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আগে যা ছিল তার থেকে 10 মিলিমিটার মার্কারি কমে গেছে উইদিন 3 মিনিটস, তাহলে তাকে আমরা কিন্তু অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন বলি। বা ধরুন যদি দেখা যায় যে আগের যে ব্লাড প্রেশার ছিল তার থেকে 30 মিলিমিটার ড্রপ করেছে, তাহলেও তাকেও আমরা অর্থোস্ট্যাটিক হাইপারটেনশনের মধ্যে ফেলতে পারি। এই অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন আমরা প্রমাণ করবো কিভাবে? হেড আপ টিল্ট টেবিল টেস্ট বলে একটা টেস্ট আছে, যার মধ্যে দিয়ে আমরা পেশেন্টের অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন আছে কিনা সেটা আমরা প্রমাণ করতে পারি। হাইপারটেনশনের আরেকটা টার্মিনোলজি হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন। হোয়াইট কোট হাইপারটেনশন বলতে আমরা কি বুঝি? হোয়াইট কোট হাইপারটেনশন বলতে আমরা বুঝি যেখানে পেশেন্ট বাড়িতে প্রেশার মাপছে ঠিক আছে, কিন্তু যে ডাক্তারবাবুর কাছে আসছে বা অফিসে আসছে তখন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এটা আমরা খুব কমনলি ফেস করি। এটা টেনশন, অ্যাংজাইটি বা নানাবিধ কারণেও হতে পারে, এবং সেক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে কিন্তু কোনো টার্গেট অর্গান ড্যামেজ কিন্তু হয় না, এবং এদের দেখা গেছে যে এদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা পরবর্তীকালে ওভার্ট হাইপারটেনশন বা তাদের একদম পাকাপাকি ভাবে হাইপারটেনশন তাদের ডেভেলপ হয়, এবং তার চিকিৎসা আছে। এবং কিভাবে হোয়াইট কোট হাইপারটেনশন প্রমাণ করা যায় তারও ব্যবস্থা আছে। আমরা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করে এটা বুঝতে পারি যে হ্যাঁ, এই পেশেন্টের ব্লাড প্রেশার বেশি নয়, এই পেশেন্টের হোয়াইট কোট হাইপারটেনশন রয়েছে, এবং তার হোয়াইট কোট এফেক্টের জন্য ব্লাড প্রেশার বাড়ছে। হোয়াইট কোট এফেক্ট হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন ইন এ পেশেন্ট অফ হাইপারটেনশন হু আর গেটিং মেডিসিনস। তেমনি মাস্ট হাইপারটেনশন বলেও কিন্তু একটা টার্মিনোলজি রয়েছে।
মাস্ট হাইপারটেনশন হচ্ছে এটা ঠিক হোয়াইট কোট হাইপারটেনশনের উল্টো। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে অফিস ব্লাড প্রেশার ঠিক আছে, অর্থাৎ ডাক্তারের কাছে যখন আসছে তখন ব্লাড প্রেশার ঠিক আছে, কিন্তু বাড়িতে যখন গেছে তখন ব্লাড প্রেশার বেশি দেখাচ্ছে। সেটা বিভিন্ন রোগে হতে পারে, ধরুন ডায়াবেটিসে হতে পারে, কিডনি ফেলিওর, সিকেডি প্রবলেমে হতে পারে, কিডনি থেকে হতে পারে। এবং এটার প্রিভিলেন্স কিন্তু খুব একটা কম নয়, 10 to 15% প্রিভিলেন্স রেট আছে। এবং এদের টার্গেট অর্গান ড্যামেজ থাকতে পারে, এবং পরবর্তীকালে এদের যে এস্টাবলিশড হাইপারটেনশন পেশেন্টের যে ধরনের কমপ্লিকেশনস হয়, এদের সেই ধরনের কমপ্লিকেশনসই হতে পারে। এবার এই বিভিন্ন ধরনের প্রেশারের যে আমরা মাপি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্র দিয়ে আমরা মাপি। প্রথম প্রেশারের যে মেশিন যে আবিষ্কার করেছিল আর কি, সেটা হচ্ছে ভন বাস্ক, একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী। হি ইজ দ্য ফাদার অফ দ্য ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট। এবং তারপর হচ্ছে যে ইটালিয়ান সায়েন্টিস্ট রিভা রসি, সে প্রথম এই মার্কারি ম্যানোমিটার বা স্ফিগমো ম্যানোমিটারটাকে উনি আবিষ্কার করেন। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি, দিস ইজ দ্য মার্কারি ম্যানোমিটার। এবং স্ফিগমোমিটার গ্রিক ভাষাতে আমরা বলি, স্ফিগমো মিন্স বিটিং অফ দ্য হার্ট, আর ম্যানোমিটার হচ্ছে মেজারিং অফ দ্য প্রেশার। এবং প্রথম হাইপারটেনশন এই টার্মিনোলজিটা কিন্তু এনেছিলেন কিন্তু ফ্রেডরিক মোহাম্মদ। উনি সেন্ট গ্রাইস স্কুল ইংল্যান্ডে প্রথম হাইপারটেনশন পেশেন্টদের ওপর কিন্তু পেশেন্টদের হাইপারটেনশন এই টার্মিনোলজিটা উনি এনেছিলেন, এবং পেশেন্টের যে ব্লাড প্রেশার বেশি এটা দেখিয়েছিলেন। ব্লাড প্রেশার বিভিন্ন যন্ত্র দ্বারা আমরা মেজার করে থাকি সাধারণত। এটা হচ্ছে মার্কারি ম্যানোমিটার, যদিও মার্কারি ম্যানোমিটার এখন ব্যবহার করা প্রায় উঠে গেছে, কারণ এখানে যে মার্কারি কলামটা থাকে, মার্কারি কলামটা খুব টক্সিক। কিন্তু দিস ইজ দ্য বেস্ট ব্লাড প্রেশার মেশিন। আর এই ধরনের যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যানিরয়েড মেশিন। ডক্টররা খুব সুবিধার জন্য অ্যানিরয়েড মেশিন খুব ব্যবহার করেন। এবং অ্যানিরয়েড মেশিনের প্রবলেমটা হচ্ছে এই মেশিনটাকে 6 মাস অন্তর অন্তর কিন্তু ক্যালিব্রেশন করতে হয়। এই ক্যালিব্রেশনটা অনেকটা ঝুঁকি ঝামেলাপূর্ণ, অনেকে ক্যালিব্রেশন করেন না, তার ফলে একটা এরর দেখা যায়। ফলে আজকাল যে মডার্ন মেথড, সেটা হচ্ছে অটোমেটিক ব্লাড প্রেশার মেজারমেন্ট বাই দ্য অটোমেটেড মেশিনস। এবং এটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ অটোমেটিক মেশিন। এটা বাই অসিলোমেট্রিক মেথডে আমরা কিন্তু ব্লাড প্রেশারটা মেজার করি। এবং এটাই কিন্তু এখন সবচেয়ে বহুল ব্যবহৃত বিপি মেশিন। এবং বিভিন্ন কান্ট্রি থেকে মার্কারি ম্যানোমিটারটাকে ব্যান করা হয়েছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে মার্কারি ম্যানোমিটারের প্রচলন এখনো যথেষ্টভাবেই আছে। এবং আমরা অ্যানিরয়েড ব্লাড প্রেশার মেশিনটাকে ইউজ করি সাধারণত। কিন্তু যখন অ্যানিরয়েড মেশিনে আমাদের প্রবলেম হয়, তখন আমরা মার্কারি ম্যানোমিটারের ব্লাড প্রেশারটা দেখে এর সঙ্গে স্ট্যান্ডার্ডাইজেশনটা করে দিই, তাতে সুবিধা। এবার ব্লাড প্রেশারে আমি বলতে চাই, ব্লাড প্রেশারটা আমরা দুভাবে ভাগ করি, একটা প্রাইমারি হাইপারটেনশন, একটা সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন বলতে বুঝি যে এখানে কোনো সেকেন্ডারি কজ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় জেনেটিক্যালি প্রিডিসপোজড, অর্থাৎ বাবা মার হাইপারটেনশন আছে, তারও মানে তার ফ্যামিলিতেও রয়েছে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশি নুন খাওয়ার জন্য কিন্তু হাইপারটেনশন হতে পারে। সেটা আমরা প্রাইমারি হাইপারটেনশন গ্রুপে দেখব। প্রাইমারি হাইপারটেনশন গ্রুপে সেই সব পেশেন্টকে আমরা বলবো যাদের অন্য কোনো কজ পাওয়া যাচ্ছে না, যেমন ধরুন কোনো ওষুধের থেকে হাইপারটেনশন হতে পারে, সেটা কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশন।
যেরকম ধরুন NSAIDs আমরা ব্যথার জন্য যে ওষুধ খাই, সাইক্লোস্পোরিন, স্টেরয়েড জাতীয় যদি কোনো ওষুধ খায়, বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশনস যারা ওষুধ খায়, এইসব ওষুধ থেকে কিন্তু হাইপারটেনশন হতে পারে। এটাকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন। আবার কিডনি কজের থেকে হতে পারে, রেনাল আর্টারি স্টেনোসিস যদি হয়ে যায়, কিডনি প্যারেনকাইমাল ড্যামেজ হয়ে যায়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, রিকারেন্ট ইউটিআই থেকেও আমাদের কিডনি ড্যামেজ হতে পারে, সেটাও কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশন। অ্যাড্রিনাল গ্ল্যান্ডে আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, সেখানে টিউমার থেকেও কিন্তু সেকেন্ড হাইপারটেনশন হতে পারে। সেটা আমরা ফিওক্রোমোসাইটোমা বলি, বা কুশিং সিনড্রোম বলে একটা রোগ আছে। এইসব বিভিন্ন রোগে থেকে যেগুলো হাইপারটেনশন হয়, সেগুলোকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলি। প্রাইমারি হাইপারটেনশন সাধারণত কজ পাওয়া যায় না, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা হেরিডিটারি। এবার যে হাইপারটেনশনের ব্যাপারে আমি বলবো যে আপনারা কিভাবে এই ব্লাড প্রেশার যখন নাকি বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিভাবে সেটাকে বাড়িতে বিভিন্ন ধরনের টোটকা এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিভাবে একে নিজের বাড়িতে বসেই ট্রিটমেন্ট করতে পারবে। অবশ্যই যদি প্রেশার অনেক বেশি হয়, অসুবিধা হয়, ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। কিন্তু প্রথম কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। সেটা হচ্ছে আপনাকে স্মোক বর্জন করতে হবে। স্মোক অর্থাৎ ধূমপান করা এবং অ্যালকোহল নেওয়া, এগুলো বর্জন করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে পাতে নুন কম করে খেতে হবে। বিভিন্ন ধরনের নুন বাজারে আছে। WHO দ্বারা রিকমেন্ডেশন যে যা আছে তাতে হচ্ছে দৈনিক আপনি 2.5 গ্রাম করে সোডিয়াম নিতে পারেন। অর্থাৎ ধরুন একটা ছোট চায়ের চামচের 1 চামচ নুন কিন্তু আপনি প্রতিদিন খেতে পারেন। সাধারণত কমন সল্ট যেগুলো আমরা পাই, সি সল্ট 1 চামচে সাধারণত 2.3 গ্রাম থাকে, এবং রক সল্ট যেগুলো তার মধ্যে 2.3 গ্রাম থাকে, কিন্তু তার মধ্যে এক্সট্রা কতগুলো মিনারেলস থাকে, যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কিন্তু আয়োডিনটা থাকে না। তাছাড়া অন্যান্য মিনারেলস গুলো এই রক সল্টের মধ্যে দিয়ে থাকে। রক সল্টে 1 TSF = 2.3 গ্রাম সোডিয়াম। এবং বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে, যেরকম আপনার সল্টেড বিস্কিটস, তারপর ধরুন চাটনি, বিভিন্ন পিকলস, বা যেসব খাবারের মধ্যে বেশি সোডিয়াম আছে সেগুলো আপনারা বর্জন করবেন। যেমন আমাদের বেথুয়া শাক, পালং শাক, বিট, গাজর, সর্ষে শাক, এসবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ সোডিয়াম আছে। সেহেতু এই শাক রান্না করার সময় এক্সট্রা অ্যাডেড সল্ট দেবেন। যদি রান্না করতে হয় এমনি সেদ্ধ করে আলতো করে তেলে, অল্প তেলে ভাজা করে খেয়ে নেবেন। ভালো করে শাকটাকে ধুয়ে নেবেন, কারণ অনেক পেস্টিসাইডস থাকে। ভালো করে ধুয়ে 2-3 বার ধুয়ে তারপর রান্না করবেন। এবার এক্সারসাইজ। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে দিয়ে দেখা গেছে যে বিভিন্ন ধরনের পার্টিকুলারলি এরোবিক টাইপ অফ এক্সারসাইজ এবং সপ্তাহে 2 দিন করে রেজিস্ট্যান্ট টাইপ অফ এক্সারসাইজ করবেন। এই এক্সারসাইজের মধ্যে দিয়ে কিন্তু আপনি ব্লাড প্রেশার কমাতে পারেন। প্রায় 5 থেকে উপরের 5 মিলিমিটার, তলায় 3 মিলিমিটার মার্কারি কিন্তু এক্সারসাইজের মধ্যে দিয়ে ব্লাড প্রেশার কমাতে পারেন। বিভিন্ন ড্যাশ ডায়েট, DASH, ড্যাশ ডায়েট। ড্যাশ ডায়েটের কনসেপ্ট আমি আপনাকে বলি। অর্থাৎ এখানে গ্রেইনস এবং গ্রিন লিফি ভেজিটেবলস, লিন মিট, বাদাম এগুলো থাকে। বেশি কার্বোহাইড্রেট থাকে না। যে কার্বোহাইড্রেট গুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে স্লোলি ডেভেলপিং লো গ্লাইসেমিক ইন্ডেক্স বা লো গ্লাইসেমিক লোড সম্পন্ন কার্বোহাইড্রেট। এই ড্যাশ ডায়েটে দেখা গেছে যে ব্লাড প্রেশার আপনার 11, উপরেরটা 11, তলারটা 5 মিলিমিটার মার্কারি পর্যন্ত কমতে পারে। এবং ওয়েট লসের মধ্যে দিয়েও কিন্তু আপনার ব্লাড প্রেশার কমে। 2 to 3 মিলিমিটার মার্কারি ওপরে নিচে দুটোতেই কমতে পারে। সুতরাং এই লাইফস্টাইল মডিফিকেশনস গুলো আপনাদের করতে হবে।
এক্সারসাইজ করতে হবে, ধূমপান বন্ধ করতে হবে, এবং পটাশিয়াম রিচ ডায়েট খেতে হবে। পটাশিয়াম রিচ ডায়েট বলতে আমরা কি বুঝি? যেরকম ধরুন কলা, ব্যানানার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনার পটাশিয়াম আছে, এবং চিয়া সিডস, অ্যাভোকাডো, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে, এবং বাদাম শাক যে বললাম তার মধ্যেও প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে। এই পটাশিয়ামটা খেলে কি হয়? ব্লাড ভেসেলস গুলো হেলদি থাকে এবং রিল্যাক্সেশন হয়। যত আপনি সোডিয়াম খাবেন তত ব্লাড ভেসেলস কিন্তু ক্ষতি হবে, এবং এও দেখা গেছে যে বেশি পরিমাণে যদি সোডিয়াম আপনি বহুদিন ধরে খান তাহলে গ্যাস্ট্রিক কার্সিনোমা হতে পারে। ম্যাগনেসিয়াম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন আপনার কুমড়োর বিচির মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাবেন, রেড মিটস এর মধ্যেও ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে পাবেন। আপনি বললেন যে ডাক্তার রেড মিটস কেন খেতে বলছেন? না, সবসময় কিন্তু রেড মিট খারাপ এটা ভাববেন। গ্রাস ফিড রেড মিট কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, এবং এতে দেখা গেছে যে ওমেগা 6 বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের রেশিও খুব একটা মানে অস্বাভাবিক কিছু নয়, 2:1, 3:1 লাইক দ্যাট। কিন্তু রেড মিটে যে পরিমাণ আপনি প্রোটিন পাবেন, সেই প্রোটিনটা কিন্তু আপনার শরীরের পক্ষে খুব উপকারী, এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস এগুলো মিটে প্রচুর পরিমাণে থাকে। পার্টিকুলারলি ভিটামিন B12, যেটা আপনি অন্যান্য খাবারের মধ্যে পাবেন না, সেটা কিন্তু এর মধ্যে পাবেন। কাজে চর্বি ছাড়া গ্রাস ফিড মিট আপনি মাঝে মধ্যে খেতে পারবেন, তাতে শরীরে কোনো ক্ষতি হয় না, এবং তাতে চর্বিও কোনো জমে না বা হার্টের কোনো সেরকম ক্ষতি হয় না। এইভাবে চলবেন আস্তে আস্তে। এইভাবে আস্তে আস্তে লাইফস্টাইল মডিফিকেশন গুলো ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ নিয়ে চললে পরে নিশ্চয়ই আপনার যে ব্লাড প্রেশারের জনিত যেগুলো আমরা সহজেই মানে এর ঊর্ধ্বে উঠতে পারি, সেটা আপনি নিজে থেকেই করতে পারবেন। এর জন্য ডাক্তারবাবুর চেম্বারে বারবার যেতে হবে এমন কোনো কারণ নেই। তারপরে যদি কোনো অসুবিধা হয়, তারপরে যদি ধরুন ব্লাড প্রেশার কন্ট্রোল না হয়, তাহলে নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে যাবেন। আপনারা ব্লাড প্রেশার হাই নিয়ে আসলে একটা প্রচলিত ধারণা আছে, আপনারা মেডিসিন খেতে চান না, বলেন যে আদত হয়ে যাবে, একবার যদি শুরু করি তাহলে আর ছাড়া যাবে না। এই কথাটা কিন্তু ঠিক না। তার কারণ হচ্ছে বহু পেশেন্ট আমরা পেয়েছি যাদের হাইপারটেনশন ছিল, সেটা খুব বেশি না, যে ধরুন কার 200 বা 100 আছে বা 300 আছে, সেটা না, কিন্তু তারা অনেকেই ভালো আছে। যেমন ধরুন আমি বলছি, যেমন একটা কিডনি পেশেন্টের ছিল, তার রেনাল আর্টারি স্টেনোসিস ছিল, প্রচুর ব্লাড প্রেশার ছিল, এখন তার রেনাল অ্যাঞ্জিওপ্লাস্টি অপারেশন করার পর তার একদম ব্লাড প্রেশার নর্মাল। একজন পেশেন্টের আমাদের কোয়ার্টেশনে আউটা ছিল, তার সার্জারি করার পর তার ব্লাড প্রেশার এখন একদম নর্মাল। এবং কিছু কিছু পেশেন্ট, ইয়ং পেশেন্ট যাদের ব্লাড প্রেশার খুব বেশি ছিল না, তো মাঝারি ধরনের ব্লাড প্রেশার বেশি ছিল, তারা লাইফস্টাইল মডিফিকেশন করে তারা এখন খুব ভালো আছেন। কাজে ব্লাড প্রেশার মানেই যে আপনি ওষুধ খেলেই একটা আদত হয়ে যাবে, জীবনে কোনোদিন ছাড়া যাবে না, এই কথাটা কিন্তু ঠিক না। আরেকটা ঠিক জিনিস যে আপনারা ওভার দ্য কাউন্টার মেডিসিন খাবেন না, এবং দোকানে গিয়ে যত্রতত্র যার তার কাছে ব্লাড প্রেশার মাপাবেন। ব্লাড প্রেশার মাপাটা কিন্তু একটা স্কিল ব্যাপার, এই স্কিলটা কিন্তু একদিনে অর্জিত হয় না। অটোমেটেড ব্লাড প্রেশার মেশিন যেগুলো আমাদের বাজারে এসছে, তাদের মধ্যে ইলেকট্রনিক গ্যাজেটের জন্য প্রচুর মেশিনে কিন্তু অনেক সময় ভুল রিপোর্টও দেয়। তার কারণ হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট ঠিক মতন থাকে না, কখন কার ক্ষেত্রে ঠিক সঠিক রিপোর্ট দেবে সেটার কনফার্মেশনও থাকে না। ফলে সবসময় এইসব মেশিনে ব্লাড প্রেশার মেপে ওটাকেই ধরে নেবেন, সেটা কিন্তু ঠিক না। আপনার বাড়িতে অবশ্যই ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই অসিলোমেট্রিক মেথডের যে প্রেশার মেশিন এটাই রিকমেন্ডেড। এটা এইসব ব্লাড প্রেশার মেশিন কিন্তু নট রিকমেন্ডেড, এই মেশিনটাই কিন্তু রিকমেন্ডেড। তা সেক্ষেত্রে আমরা 4 বার করে ব্লাড প্রেশার নিতে বলি, সেগুলো হচ্ছে ব্রেকফাস্টের আগে এবং মেডিসিনের নেওয়ার আগে সকালে, রাত্রিবেলায় 2 বার নিতে বলি, মোট 4 বার নিতে বলি আমরা ব্লাড প্রেশার মেশিন। আপনি রাত্রেও 3 বার ব্লাড প্রেশার মেশিন নিতে পারেন, সেটা ব্লাড প্রেশার মেজারমেন্ট নিতে পারেন। সেটা যদি টানা 3 দিন থেকে 4 দিন অথবা 7 দিন নিলে ভালো হয়।
সেটা দেখা গেছে যে যদি আপনি এভাবে ব্লাড প্রেশারটা নেন তাহলে এটার অ্যাকুরেসি এত ভালো যে সেটা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং যেটা আমরা যন্ত্র দিয়ে করি, এটা প্রোগ্রামেবল মেশিন, যেটা 24 আওয়ার্স আমরা রেখে দিই, 24 to 72 আওয়ার্স পর্যন্ত রেখে দিই, এবং এটা প্রতি 20 মিনিট অন্তর অন্তর আপনার ব্লাড প্রেশারটাকে মেজার করবে এবং সেটা কিন্তু আপনাকে ডিসপ্লে করবে। তা প্রায় কাছাকাছি হয়। কাজে হোম মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আপনারা করতেই পারেন। আর সবসময় জানবেন যে এক্সারসাইজ করবেন, যে আমরা বললাম সেটা সবসময় ঠিক, কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করে এক্সারসাইজ করবেন। কেননা খুব সকালের দিকে কিন্তু ব্লাড প্রেশারটা সবচেয়ে বেশি বাড়ে এবং সবথেকে কম হয় কিন্তু রাত্রিবেলা থেকে, এবং সেটাকে আমরা বলি যে ডিপিং এফেক্ট, অর্থাৎ নাইটে আমাদের ব্লাড প্রেশার সকালের ব্লাড প্রেশার থেকে প্রায় 10 to 20% কম হয়। এটাকে ন্যাচারাল ডিপিং বলি। এটা ভগবানেরই আশীর্বাদ এবং প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য, কর্টিসল সিক্রেশন কম হওয়ার জন্য, এবং যাতে আমাদের ঘুমটা ভালো করে আসে, তার জন্য এই বিপিটা কিন্তু আপনা থেকেই কমে যায়। কিন্তু যদি এই বিপিটা আপনা থেকে না কমে তাহলে কিন্তু সমস্যা। বিভিন্ন রোগে যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ডায়াবেটিস মেলিটাস, ক্রনিক কিডনি ডিজিজ, টেনশন, অ্যাংজাইটি, অ্যাবনর্মাল লাইফস্টাইল থেকে হয় কি এই নাইট টাইম ডিপিংটা হয় না। ফলে হয় কি রাত্রিবেলা ব্লাড প্রেশারটা যেটা কমার কথা ছিল সেটা গিয়ে আপনার বেড়ে গেল, এবং এর ফলে হবে কি আপনার হার্টের উপর চাপ পড়বে, ফলে আপনার হার্ট অ্যাটাক এবং আপনার স্ট্রোকের সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। কাজেই ব্লাড প্রেশার হাই এটাকে কখনোই মানে একদম অবহেলা করবেন না। সবসময় যত্ন নেবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, এবং ডাক্তার যখন বলবেন, যে সময় বলবেন ব্লাড প্রেশারটা মেজারমেন্ট করতে, সেই সময় এসে ডাক্তার নিজের হাতে ব্লাড প্রেশারটা মাপাবেন। আপনি বাড়িতে মাপছেন ঠিক আছে, কিন্তু ডাক্তারের কাছে এসে ডাক্তার নিজের হাতে ব্লাড প্রেশার মাপবেন, সেটাকে আদর্শ হিসেবে ধরবেন। কারণ আপনার অনেক সময় ভুল হতে পারে, যন্ত্রের অনেক সময় ভুল হতে পারে, এবং নিজে থেকে ওষুধ চেঞ্জ করবেন না। নমস্কার।